আসো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব আনততল বরাবর কোনো বস্তু বা গাড়ি পড়তে থাকলে কৃতকাজের পরিমাণটা কেমন হয় সেটা নিয়ে। এর আগে তোমাদের আনততলের যে তোমার লেকচার ছিল, আনততল বরাবর গাড়ি পড়লে তোমাদের থিওরিটা কি টাইপের হয়, তো থিওরি থেকে আসলে ম্যাথটা করতে পারবা। তাহলে এখন আসো দেখো, আমাদের বলা আছে একজন ড্রাইভার এত কেজি ভরের একটি ট্রাক মাটির সহিত এত কোণে আনত তলের উপর দিয়ে এত মিটার পার সেকেন্ড বেগে চলছিল। সামনে 25 মিটার দূরে এক বালককে দেখে থেমে গেল। ট্রাকটি ভূমি হতে কত উচ্চতায় আছে? বলে ট্রাকটি ভূমি হতে বলছে, দেখো এই যে আমি ট্রাকের জায়গায় কার আঁকায় ফেলছি অবশ্য, দেখো ট্রাকটি ভূমি হতে কত উচ্চতায় অবস্থান করছে সেটা তোমাকে বের করতে বলছে। খ নাম্বারটা এই ক্ষেত্রে বি ও ডি বিন্দুতে শক্তির সংরক্ষণশীল নীতি ব্যাখ্যা করো, এবং এই বি বিন্দু এবং ডি বিন্দুতে শক্তির সংরক্ষণশীল নীতি তোমার ফলো মানে এটা হলো ফলো করছে কিনা সেটা তোমাদের বের করতে বলছে। তাহলে এখন দেখো আমরা সেটাকে আগে ক নাম্বারটা করি। ক নাম্বারে বলছে যে ট্রাকটির ভূমি হতে কত উচ্চতায় অবস্থিত, অর্থাৎ ট্রাকটি এই ভূমি হতে কত উচ্চতায় অবস্থিত। দেখো ট্রাকটি এখন আছে কোন অবস্থানে? বি অবস্থানে। তো এটা হলো তোমাদের বইয়ের ছবি। এখন দেখো এই ছবিটাকে আমি এখন সমাধান করব। এখন ধরো এটা সমাধানের জন্য আমি ছবিটা আঁকাচ্ছি। এখন ধরো ট্রাকটি আঁকাই ফেলো। এখন দেখো এইটা আমার একটা ট্রাক, সরি ট্রাক তো আমার আঁকানো ভুল হয়ে গেছে। ট্রাকটা নামবে তো নিচের দিকে, আনত তল বেয়ে সে নিচের দিকে নামছে। এইটা আমার ট্রাক। এখন দেখো ট্রাকটা কি করতেছে? নিচের দিকে নামছে। এখন আমাকে বলে দিছে যে ভূমির সহিত তার কোণ কত বলতো? 30 ডিগ্রি। আমাকে ভূমির সহিত 30 ডিগ্রি কোণ বলে দেওয়া আছে। এখন আসো আমরা ধরি ট্রাকটি বি বিন্দু হতে 50 মিটার দূরত্ব অতিক্রম করে ডি বিন্দুতে থেমে যায়। তাহলে এখন আসো এই যে ট্রাকটা এখানে কি ছিল? বি বিন্দু। তাহলে এখন আসো এই ট্রাকটা বি থেকে ডি বিন্দুতে আসতে, দেখো ধরি ট্রাকটি বি বিন্দু হতে 50 মিটার দূরত্ব অতিক্রম করে ডি বিন্দুতে আসে কি করে? থেমে যায়। তার মানে এখান থেকে এইটুকু সে কতটুকু পথ অতিক্রম করছে? 50 মিটার পথ সে অতিক্রম করে থেমে গেছে। এখন আসো আমরা যখন আমাদের বলছে কি, দেখো কি বলছে? ট্রাকটি ভূমি হতে কত উচ্চতায় অবস্থিত, অর্থাৎ ট্রাকটি দেখো তো ভূমি হতে কত উচ্চতায় অবস্থিত। ভূমি হতে এই যে বি বিন্দুর সরাসরি যে উলম্ব, এটাই হচ্ছে হলো কি ট্রাকটি ভূমি হতে কত উচ্চতায় অবস্থিত। দেখো এইটা কি আমরা উচ্চতা স্লাইস করে কেটে নিচ্ছি না? দেখো তো এটা কি একটা আনত তল, আনত তলকে আমরা স্লাইস করে কেটে নিচ্ছি। এটা কি তাহলে অবশ্যই লম্ব। এটা যদি লম্ব হয় তাহলে কি এটাও খাড়া লম্ব। কার সাপেক্ষে? এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে। তাহলে 30 ডিগ্রি কোণের জন্য এটা কি লম্ব। এখন আসো আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তুমি কি করছো? এটা স্লাইস করে 90 ডিগ্রি আমরা কেটে নিয়ে, যখন এইভাবে কোনো কিছু চিন্তা করা হয় তখন এটা এইভাবে 90 ডিগ্রি হিসাবেই কেটে নেওয়া হয়। তো এখন আসো তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাও 90 ডিগ্রি না? 90 ডিগ্রির বিপরীত বাহু কি এইটা? তাহলে এটা কি হচ্ছে তাহলে বলো তো? অতিভুজ। তাহলে হলো এটা হলো অতিভুজ। তুমি জেনে গেলে এখন বিডিটা কি? অতিভুজ। এখন এখানে আরেকটা জিনিস দেখো, এই যে সি ডি বি, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণটা কত? 30 ডিগ্রি। আর এটা কি 90 ডিগ্রি। 30 90, তাহলে এইটা কত ডিগ্রি হবে বলো তো? তাহলে এইটা হবে হলো 60 ডিগ্রি। তুমি কিন্তু এখন কোণটা পেয়ে গেলা। এখন আসলে তো দেখো আমাদের বের করতে হবে কি, দেখো তো বিসির মানটা বের করতে হবে। আমার বলছে কত উচ্চতায় ট্রাকটি অবস্থিত। এখন দেখো তো বিসির মানটা ইজিলি বের করা যাবে না। তুমি যদি এইটাকে থিটা ধরো তাহলে কি হবে? এটা তো অতিভুজ, তুমি জেনে গেলা এটা 90 ডিগ্রি, তার বিপরীত ধরো অতিভুজ। তাহলে অতিভুজ, তাহলে এটা কি আমাদের কি ভূমি? এই 60 ডিগ্রি কোণের জন্য। আবার যদি তুমি 30 ডিগ্রিতে আসো তাহলে কি এটা কি হবে? 30 ডিগ্রির জন্য লম্ব। তাহলে এখন তুমি যেদিক দিয়ে যাবা সেদিক দিয়ে তোমার ম্যাথটা হবে খুব ইজি। দেখো এই কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমার কাছে ম্যাথটাকে অনেক ইজি মনে হবে। তো এখন আসো তাহলে আমরা কি লিখব? সি বি ডি ত্রিভুজ এ, তুমি যদি এখন 30 ডিগ্রি ধরো তাহলে এটা লম্ব,
আর যদি এইটা ধরো তাহলে এটা ভূমি। তাহলে আমরা যেহেতু 30 ডিগ্রি বয়ে আছে, আমরা আগে 30 ডিগ্রি দিয়েই করি, আর তুমি যদি বলো না 60 ডিগ্রিতে করবো তাও হবে, একই ব্যাপার। তাহলে সিডিবি, ত্রিভুজ সিডিবিএ, সিবি হলো লম্ব, সিবি আগে কোনটা লাগে, সিডি বি ইকুয়াল টু হলো 30 ডিগ্রি এবং সিবি লম্ব। তাহলে এখন আসো, এটা যদি 30 ডিগ্রি এবং সিবি যদি লম্ব হয়, দেখো তো এই দিকে তোমার মানটা জানো না, আর এটা কি অতিভুজ, অতিভুজ কি বিডি। তাহলে বিডির মানটা কিন্তু তুমি জানো, বিডির মানটা কত বলো তো? বিডির মানটা হচ্ছে তোমার 50 মিটার। তাহলে এখন আসো, যেহেতু এই থিটাটা আমি জানি, তাহলে এখন কোথায় যাবো বলো তো? আমার সিবি কই গেলে পাচ্ছি? এই 30 ডিগ্রির জন্য তোমার লম্বতে, লম্ব কার সাথে থাকে? সাইন থিটার সাথে। তাহলে অতএব সাইন থিটা ইকুয়াল টু, তাহলে আমি কি লিখবো? লম্ব ভাগ অতিভুজ। তাহলে দেখো লম্বটা আমাদের কত বলো তো? সিবি। অতিভুজ কত বলো তো? বিডি। অতিভুজ আমাদের বিডি। তাহলে সাইন থিটার মান কত? 30 ডিগ্রি ইকুয়াল টু, দেখো তো সিবির মান আমাদের বের করতে হবে। বিডির মান কত বলো তো? বিডির মান 25 মিটার। 25, এই যে বলে দেওয়া আছে, 25 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে বি বিন্দু থেকে ডি বিন্দুতে আসতে তার মোট দূরত্ব অতিক্রম করে কত? 25 মিটার। ওকে, এখন আসো, আমার দরকার কি? সিবির মানটাই দরকার। সিবি ইকুয়াল টু তুমি ধরে নিতে পারো কি? এইচ। সিবি ইকুয়াল টু এইচ ইকুয়াল টু হলো 25 গুণন সাইন 30 ইকুয়াল টু, দেখো তোমার এইচ এর মান আসবে 25 মিটার। এটাই তোমার অ্যান্সার। এখন এইভাবে গেল। এখন দেখো তুমি বলো যে না স্যার, আমি 30 ডিগ্রি না, আমি এখন এখানে এই 60 ডিগ্রি ধরেই করবো, আমি 60 ডিগ্রি ধরে করবো। তাহলে এখন আসো, যদি 60 ডিগ্রি ধরে করো তাহলে সবকিছু একই থাকলে, দেখো তো এইটা যদি তুমি 60 ডিগ্রি ধরো, তাহলে এটা কি অতিভুজ? তুমি জানো সমকোণের বিপরীত বাহু অতিভুজ। আর যেহেতু এটা থিটা ধরতেছো, তাহলে থিটার সাথে যখন যে বাহুটা থাকে সেটা কি? ভূমি থাকে। তাহলে ভূমি তুমি কোথায় গেলে বাবা বলো তো? ভূমি পাবা কই? cos থিটাতে গেলে। তাহলে এখন আসো, তাহলে cos থিটা মানে কি? cos 60 ডিগ্রি, আমাদের থিটা কত? তাহলে 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রি ইকুয়াল টু, তাহলে কি? ভূমি ভাগ অতিভুজ। ভূমি কত আমাদের? দেখো তো সিবি ভাগ অতিভুজ কত? বিডি। তাহলে অতএব দেখো সিবির মানটা তুমি বের করে ফেলতে পারতেছো। সিবি ইকুয়াল টু কত? আমাদের উচ্চতা এইচ ইকুয়াল টু, বিডির মান কত বলো তো? 50 মিটার গুণ হলো cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি কত? হাফ। তাহলে ইকুয়াল টু হলো 25 মিটার। একই ব্যাপার, তুমি যেভাবেই করো না কেন তোমার অ্যান্সার একই আসবে। ওকে, এখন আসো, আমরা চলে যাব খতে। এখন আসো, দেখো খ নাম্বারে আমাদের বলছে, দেখো এক্ষেত্রে ডি ও বি বিন্দুতে শক্তির সংরক্ষণশীল নীতি ব্যাখ্যা করো। এখন আমাদেরকে দেখাইতে হবে ডি বিন্দু এবং ডি বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান। এখন আসো, সেটা যদি দেখাইতে পারি তাহলে কি আমরা বলতে পারবো যে এটা শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে। তো এখন আসো, দেখো কতটুকু মেনে চলে কি চলে না। তো এখন দেখো খ নাম্বারে প্রথমে আমরা কি করব? বি বিন্দুতে মোট শক্তি বের করব। তাহলে এখন দেখো, বি বিন্দুতে ট্রাকটির মোট শক্তি, বি বিন্দুতে ট্রাকটির মোট শক্তি। তাহলে দেখো বি বিন্দুর ক্ষেত্রে আমরা কি লিখবো? ইবি ইকুয়াল টু, তাহলে দেখো বি বিন্দুতে মোট শক্তি বলতে আমরা কি বুঝি? দেখো তো গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি, এই তো। দেখো বিভব শক্তি ইকুয়াল টু কি? mgh প্লাস গতিশক্তি ইকুয়াল টু কি? হাফ mv²। এখন দেখো, এই যে বিভব শক্তির যে এইচটা, এই বিভব শক্তির এই সবসময় ভূমি থেকে উপরের দিকে হয় এবং গতিশক্তির এইচ এই উপর থেকে নিচের দিকে হয়। এই জিনিসটা তোমরা মনে রাখবা। এই জিনিসটা তোমরা ভুল করো যে এই এইচটাকে কি করো, ওই তোমার গতিশক্তির ক্ষেত্রেও নিচ থেকে উপরে দিয়ে দাও, আবার কি তোমার বিভব শক্তির ক্ষেত্রেও নিচ থেকে উপরে দিয়ে দাও। দেখো গতিশক্তি যখন বস্তু গতিশীল হয়, দেখো তো এটা নামতেছে, তাহলে কি বস্তুটা কি অ্যাকচুয়ালি কি? দেখো তো নিচের থেকে উপরের দিকে তুমি উচ্চতা নিতে পারলে এই পর্যন্ত আসলো। তাহলে কি নিচের থেকে উপর দিকে যদি নাও, দেখো তো এখান থেকে বস্তুটা ছেড়ে দিলাম, এইখানে আসলো, তাহলে কি সঠিক উচ্চতা পাইলা? গতিশক্তি কোন দিকে বাড়তেছে? উপর থেকে নিচের দিকে। নিচ থেকে উপরের দিকে তো গতিশক্তি বাড়ে না। যখন বস্তুটাকে আমরা এদিকে আসতে থাকে তখন কি উপর থেকে নিচের দিকে গতিশক্তি বাড়তে থাকে। এই কারণে গতিশক্তির বেলায় উচ্চতা নিবা উপর থেকে নিচের দিকে, আর বিভব শক্তির বেলায় নিচ থেকে উপরের দিকে। তো এখন আসো, তাহলে আমরা এখানে কি করব? এম এর মান আমরা জানি কত বলো তো? 1000 ডিগ্রি গুণন জির মান কত? 9.8 গুণন এইচ। দেখো এইচ এর মান আমরা এই যে সিবির মান
তোমার প্রথমে বের করে ফেলছিলাম গতে। এখন আসো, যদি গতে সিবির মানটা বের করে ফেলছিলাম কত দিনে ছিল তোমার, সিবির মান ছিল তোমার হলো 25, সিবির মান 25 ছিল না, হ্যাঁ 25 ছিল, প্লাস দেখো হাফ এম হলো 1000, ভিবির মান তোমাকে দেওয়া আছে 25 মিটার পার সেকেন্ড, তাহলে কত 25 স্কয়ার। দেখো এটা টোটাল মান আসবে 5575 জুল। এইটা হচ্ছে তোমার টোটাল মান আসবে। তাহলে তুমি দেখো বি বিন্দুতে আমরা মোট শক্তির পরিমাণ পেয়ে গেলাম। এখন দেখো আমরা কি করব, বি বিন্দুটা লিখে রাখি, এটা মিশাই দিব। ওকে, এখন আসো এখন আমরা কি করব, ডি বিন্দু। দেখো ডি বিন্দুতে ট্রাকটির মোট শক্তি, তাহলে ইডি ইকুয়াল টু ইপি ডি ইকে ডি। তাহলে এখন এই ট্রাকের ক্ষেত্রে, ডি বিন্দুর ক্ষেত্রে দেখো আরেকটা ঘটনা আমাদেরকে বলে দেওয়া আছে, ঘর্ষণ বল এত নিউটন। তার মানে দেখো এইখানে আমার ট্র্যাকটা কি হচ্ছে, দেখো উপর থেকে নিচে নামছে, কিন্তু নামতে নামতে আমি কি করছি, ব্রেক করছি, ব্রেক করার পরে কি করছে, ডি বিন্দুতে এসে থেমে গেছে। তাহলে এমনি তো থেমে যায় নাই, তাহলে কি মেজর একটা ঘর্ষণ বল ছিল, সে তোমাকে দিয়ে দিচ্ছে যে এত নিউটন ঘর্ষণ বল ছিল। এই বলের কারণে তোমার কি হয়েছে, ট্র্যাকটা এই ডি বিন্দুতে এসে থেমে গেছে। তার মানে এই যে ঘর্ষণ বল মেজে মেজে তোমাকে কি উল্টা দিকে একটা শক্তি প্রয়োগ করছে না, সেই শক্তিটা কি এই মোট শক্তির সাথে যোগ হবে না? যেহেতু মোট শক্তি মানে তোমার ক্ষয় হওয়া এবং কাজে পরিণত হওয়া সবকিছু মিলেই কি তোমার এই বিন্দুর কি মোট শক্তি না? তাহলে এখন আসো, তাহলে আমাদের এই ঘর্ষণ বল কি করছে, আমাদের এই দিকে বাধা দিতে যে শক্তিটা প্রয়োজন হয়েছে সেটা কার দ্বারা সংগঠিত হয়েছে, ঘর্ষণ বল দ্বারা। তাহলে এখন আসো এইখানে তোমরা আরেকটা জিনিস দেখো, গাড়ি থামাতে প্রয়োজনীয় শক্তি প্লাস গাড়ি থামাতে প্রয়োজনীয় শক্তি। তাহলে এখন আসো গাড়ি থামাতে প্রয়োজনীয় শক্তি তুমি কিভাবে লিখবে, দেখো ইপিডি। তাহলে এই ডি বিন্দুতে আমাদের বিভব শক্তি এমজিএইচ, তাই তো, এমজিএইচ প্লাস হাফ এমভিডি স্কয়ার প্লাস গাড়ি থামাতে প্রয়োজনীয় শক্তি কার দ্বারা সংগঠিত হয়েছে বলতো, এই যে ঘর্ষণ বল। আমার এই গাড়িটা আসছে কোন দিকে, দেখো এই দিকে, গাড়ির সরণ এখান থেকে এই পর্যন্ত টোটাল যে সরণ সে এস, এটা এস। আর দেখো ঘর্ষণ বল কোন দিকে কাজ করছে, বিপরীত দিকে, এটা হলো আমাদের এফ কে, এটা হলো ঘর্ষণ বল। তাহলে আসো এফ কে, আরেকটা কি বলতো, ঘর্ষণ বলের ক্ষেত্রে কি, যেহেতু ঘর্ষণ বলের ক্ষেত্রে আমরা তোমার নিচ্ছি, শক্তিটা নিচ্ছি, তাহলে কি হবে এফ এস কস থিটা, এফ এস কস থিটা। তাহলে এখন আসো এফ তোমার এফ কে এস কস থিটা। এখন দেখো তো ঘর্ষণ বলের ক্ষেত্রে আমরা বলটাকে কি বলি, মাইনাস বলি, কারণ কি বিপরীত দিকে ক্রিয়া করে, এই জন্য আমরা লিখি হলো মাইনাস, এই জন্য মাইনাস হলো এফ কে এস কস থিটা। এখন আসো দেখো তো এমজিএইচ, এম এর মান কত 1000 গুণন, যদিও না লিখলেও চলতো কারণ 0 হয়ে যাবে, এইচ কত দেখো তো ডি বিন্দুতে, এখানে কোনো উচ্চতা আছে, এখানে কোনো উচ্চতা নাই, তার মানে হলো 0 প্লাস দেখো হাফ এম এর মান হচ্ছে 1000, তুমি 1000 না লিখলে সরাসরি 0 লিখলেও পারো। ডির মানটা কি 0 স্কয়ার। দেখো তো 0 স্কয়ার কেন, আমি বলেই দিচ্ছি গাড়িটা আমার কি ডি বিন্দুতে এসে থেমে গেছে, কত মনে আছে, মানে গাড়িটাকে ডি বিন্দুতে থামবে কতটুকু দূরত্ব অতিক্রম করে, 25 মিটার দূরত্ব অতিক্রম করে, সরি 50 মিটার দূরত্ব অতিক্রম করার পর গাড়িটা ডি বিন্দুতে এসে থেমে যাবে। তাহলে এখন আসো যদি ডি বিন্দুতে এসে থেমে যায় তাহলে কি হবে, বেগ আসে 0। এখন আসো মাইনাস এফ কে, দেখো তো এফ কে এর মানটা আমাদের কত দেওয়া আছে 1150 নিউটন গুণন, এখন দেখো এস এর মান কত 25 নিউটন, সরি 25 মিটার। এইখান থেকে এই বিন্দুতে আসতে তোমার সরণ, সরি 25 বলি কেন, 50 মিটার ছিল। এখন দেখো তো এই যে কস থিটা কত হবে বলো তো, এই দেখো সরণ আমাদের এই দিকে, ঘর্ষণ বল কি সরণের বিপরীত দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি, তাহলে দেখো cos 180। এখন আসো এইটা কি হয়ে গেল 0 প্লাস 0, দেখো এই যে cos 180 এর মান কত, দেখো cos 180 এর মান হলো -1, তাহলে এখন cos 180 এর মান যদি তোমার -1 হয় তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাচ্ছে, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে কি হলো দেখো তো প্লাস, এই -1 যেতে হলো 50 গুণন এত, তাহলে 50 গুণন এত করলে কত হয় 5575 ডাবল। তাহলে এখন আসো ইকুয়াল টু হলো 557500 জুল।
তাহলে অতএব ইবি ইকুয়াল টু এডি। অতএব ডি বিন্দুতে মোট শক্তি এবং বি বিন্দুতে মোট শক্তি এবং ডি বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান। সুতরাং হচ্ছে বি ও ডি বিন্দুতে শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলেছে। এইটুকুই। তো এইভাবেই তোমাদেরকে যেভাবে ম্যাথ আসুক না কেন, তোমরা আগে এই যে থিটাটাকে যদি মাথার ভিতরে নিতে পারো যে আমার এই কস থিটা কোনটা, তাহলে আনত তল নয়, এই কাজ ক্ষমতা শক্তি যতগুলো ম্যাথ আছে তোমরা সবগুলো ইনশাল্লাহ পারবা। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।